হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পল সায়েন্সে। তো পল সায়েন্সের যে মেজর পেপার 2 রয়েছে সেখানকার আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699 রাখা হয়েছে। এছাড়া তোমরা যদি চাও তো গুগল প্লে স্টোরে থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে, যেটা হচ্ছে পিস্টিকল এডুকেশন বলে। সেই অ্যাপটা ডাউনলোড করেও আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে অ্যাপের মাধ্যমে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। দেখো, ভারতের সংসদীয় গণতান্ত্রিক কাঠামোতে প্রধানমন্ত্রী হলেন মন্ত্রী পরিষদের একজন প্রধান এবং দেশের সরকারের প্রধান। প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ ভারতীয় শাসনতন্ত্রের নির্বাহী বিভাগের মূল চালিকা শক্তি এবং তাদের পারস্পরিক সম্পর্কটি একটি ঐক্যবদ্ধ কিন্তু কঠোরভাবে শ্রেণীবদ্ধ কাঠামোর উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এবার দেখো গঠন বা ভিত্তি কি রয়েছে। দেখো, সাংবিধানিক অবস্থান, যেটা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 74-1 নং ধারা অনুসারে রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটি মন্ত্রী পরিষদ থাকবে এবং এই মন্ত্রী পরিষদে যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে, যেটা 75-3 নং অনুচ্ছেদ হিসেবে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে কি প্রধানমন্ত্রীর ভূমিকা কি কি রয়েছে। দেখো, প্রধানমন্ত্রী হলেন মন্ত্রী পরিষদ গঠনের কেন্দ্রবিন্দু, মানে মন্ত্রী পরিষদ গঠনের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ঠিক আছে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হচ্ছে নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা, মানে রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন এবং তারপরে মন্ত্রী পরিষদে কারা থাকবেন সেই তালিকা এবং তাদের দপ্তর বন্টন করার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন হলো প্রধানমন্ত্রী। ঠিক আছে, বাস্তবে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ প্রধানমন্ত্রীর ইচ্ছার উপরেই কিন্তু নির্ভর করে। প্রধানমন্ত্রীর ইচ্ছা হিসেবেই বাকি মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা নির্বাচিত হন। আচ্ছা, এরপরে রয়েছে কি মন্ত্রী পরিষদের প্রকারভেদ। মন্ত্রী পরিষদ মূলত 3 স্তরের মন্ত্রীদের নিয়ে গঠিত হয়, যেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী। এই 3 ধরনের মন্ত্রী নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত করা হয়। তারপরে কি প্রধানমন্ত্রী হলো এই সমগ্র ব্যবস্থার শীর্ষে অবস্থান করেন। ঠিক আছে, এরপরে কি এদের মধ্যে সম্পর্কের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হলো প্রথমত নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ। দেখো, প্রধানমন্ত্রী কেবল মন্ত্রীদের নেতা নন, তিনি তাদের নিয়ন্ত্রণও করেন। ঠিক আছে, শুধুমাত্র নেতা না, প্রধানমন্ত্রী যেই সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যদের নির্বাচন করেন তাদেরকে তিনি নিয়ন্ত্রণও করে থাকেন। তিনি সভা আহ্বান করেন, সভার আলোচনা সূচি নির্ধারণ করেন এবং সভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে সমন্বিত করেন এবং কার্যত প্রধানমন্ত্রী সরকারের নীতি নির্ধারণ করেন এবং মন্ত্রীরা সেই নীতি কার্যকর করতে কি হয় বাধ্য থাকেন। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় নম্বরে কি একতার নীতি। মন্ত্রী পরিষদ একটি দল হিসেবে কাজ করে। ঠিক আছে, এই নীতির অর্থ হলো কি মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তকে
কোনো মন্ত্রী প্রকাশ্যে সমালোচনা করতে বা বিরোধিতা করতে পারে না। যে কোনো ধরনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় যদি হয় তাহলে সেটা প্রকাশ্যে কিন্তু সেই মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে তার সমালোচনাও করতে পারবে না এবং তার বিরোধিতাও করতে পারবে না। এমনকি যদি তিনি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত না হন সেই ক্ষেত্রেও তারা কিন্তু বিরোধিতাও করতে পারবে না এবং সেটা নিয়ে কোনো আলোচনাও বা সমালোচনাও করতে পারবে না। এই যৌথ দায়িত্বশীলতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যের প্রতীক। আচ্ছা, এরপরে রয়েছে হলো কি বন্টন এবং অপসারণের ক্ষমতা। দেখো, প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীর দপ্তর পরিবর্তন করতে পারেন বা তাকে পদত্যাগ করতে পারেন বা পদত্যাগ করাতে বলতে পারেন। ঠিক আছে, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারালে রাষ্ট্রপতি সেই মন্ত্রীকে অপসারণ করতে পারেন। কোনো মন্ত্রী পরিষদ বা কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু রাষ্ট্রপতি কি করে, সেই মন্ত্রীকে তার পদত্যাগ করে দেয় বা তার পদ থেকে তাকে বের করে দেয়। যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগ পুরো মন্ত্রী পরিষদের পদত্যাগ বলে গণ্য হয়, তাই তার অবস্থান সমানের মধ্যে প্রথম হলেও বাস্তবে তিনি সমকক্ষদের চেয়েও বেশি ক্ষমতাশীল। তারপরে রয়েছে সমন্বয় সাধন কি। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বজায় রাখেন। সরকারের বিভিন্ন শাখা যাতে একটি অভিন্ন লক্ষ্যের দিকে কাজ করে তা নিশ্চিত করার দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর হাতেই দেয়া থাকে। আচ্ছা, এরপরে রয়েছে কি বাস্তব ক্ষমতা কি আছে। দেখো, প্রধানমন্ত্রীর আধুনিক যুগে বিশেষ করে শক্তিশালী দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলে, যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে মানে বিপুল ভোটে যদি তারা জয়ী হয়, তাহলে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা মন্ত্রীদের তুলনায় বহু গুণে বেড়ে যায়। ঠিক আছে, সেই দলের ক্ষমতা বা সেই দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি ভোটে বিজয়ী হয় তাহলে সেই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় এবং তার হাতের যে ক্ষমতা ওটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষমতা সীমিত থাকে কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সাধারণত প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ ক্যাবিনেট কমিটি এর মাধ্যমে নেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী হলেন শাসনতন্ত্রের কেন্দ্রবিন্দু এবং মন্ত্রী পরিষদ হলো তার পরামর্শদাতা এবং কার্যনির্বাহী দল। তাদের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং কঠোর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত, যেখানে প্রধানমন্ত্রী হলেন সূর্য এবং মন্ত্রী পরিষদ হলো তার চারিদিকে ঘূর্ণায়মান গ্রহের মতো। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।